গৌতম বুদ্ধের সময় পিরিয়ড হলো 563 খ্রিস্টপূর্বাব্দ থেকে 486 খ্রিস্টপূর্বাব্দ। মহাবীরের সময় পিরিয়ড হলো 540 খ্রিস্টপূর্বাব্দ থেকে 468 খ্রিস্টপূর্বাব্দ। গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে এবং মহাবীরের জন্মস্থান বৈশালীর কুন্দগ্রামে। গৌতম বুদ্ধের আসল নাম হলো সিদ্ধার্থ এবং মহাবীরের আসল নাম অর্থাৎ পিতৃদত্ত নাম হলো বর্ধমান। হ্যালো স্টুডেন্টস, আজ এই রকম গৌতম বুদ্ধ ও মহাবীরের জন্মস্থান, দেহত্যাগের স্থান, গৃহত্যাগের সময়, জন্ম তারিখ সমস্ত কিছু তুলনা করে পুরো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম ক্লাসটি বুঝিয়ে দেব। এই ক্লাসটি করার পর তোমাদের আর মহাবীর ও গৌতম বুদ্ধের জন্মস্থান, দেহত্যাগ, তপস্যার সময়কাল এগুলো আর গুলোবে না। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ক্লাসটি শুরু করা যাক। দেখো, গৌতম বুদ্ধ আর মহাবীর, ঠিক আছে, তাদের জন্ম ও মৃত্যু তারিখ। দেখো, গৌতম বুদ্ধের জন্ম তারিখ হচ্ছে 566 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, অর্থাৎ 563 খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে বলে মনে করা যায় এবং 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি দেহত্যাগ করেছেন। মহাবীরের জন্ম হচ্ছে 540 খ্রিস্টপূর্বাব্দ এবং তার দেহত্যাগের সময় হচ্ছে 468 খ্রিস্টপূর্বাব্দ। দেখো, জন্মস্থান দেখে নেব। গৌতম বুদ্ধের জন্মস্থান দেখো কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে, ঠিক আছে, কোথায়? কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে। এবং মহাবীরের জন্মস্থান বৈশালীর কুন্দগ্রামে। তাহলে মহাবীরের জন্মস্থান কোথায়? বৈশালীর কুন্দগ্রামে। আমরা এরকম যদি কম্পেয়ার করে পড়ি তাহলে কিন্তু এই যে নামগুলো, যেমন গৌতম বুদ্ধের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন এবং মহাবীরের কুন্দগ্রামে, এগুলো আর গুলোবে না। দেখো, তাদের আসল নাম কি রয়েছে? গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে তার পিতৃদত্ত নাম। এবং মহাবীরের পিতৃদত্ত নাম হচ্ছে বর্ধমান, ঠিক আছে। দেখো, গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধোধন, কি? শুদ্ধোধন। এবং মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ। দেখো, মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ আর গৌতম বুদ্ধের আসল নাম অর্থাৎ পিতৃদত্ত নামও কিন্তু সিদ্ধার্থ। দেখো, গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মহামায়া বা মায়া দেবী এবং মহাবীরের মাতার নাম হচ্ছে ত্রিশলা। দেখো, গৌতম বুদ্ধের পত্নীর নাম হচ্ছে যশোধরা, ঠিক আছে, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা এবং মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা, ঠিক আছে। গৌতম বুদ্ধের হচ্ছে পত্নীর নাম হচ্ছে যশোধরা, ঠিক আছে, আর মহাবীরের পত্নীর নাম হচ্ছে যশোদা, ঠিক আছে, দুটো মনে রাখবে। গৌতম বুদ্ধের সন্তান অর্থাৎ পুত্রের নাম হচ্ছে রাহুল এবং মহাবীরের কন্যা, ঠিক আছে, যার নাম হচ্ছে প্রিয়দর্শনা, ঠিক আছে, মহাবীরের কন্যার নাম হচ্ছে প্রিয়দর্শনা। এবার আমরা দেখব গৌতম বুদ্ধের গৃহত্যাগের সময়, অর্থাৎ গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধ 29 বছরে গৃহত্যাগ করেছিলেন এবং মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ অর্থাৎ জ্ঞান লাভ করেছিলেন 35 বছর বয়সে। মহাবীর জ্ঞান লাভ বা নির্বাণ লাভ করেছিলেন 42 বছর বয়সে। তাদের তপস্যার সময়কালটা দেখে নেব। দেখো, গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন 6 বছর, ঠিক আছে, 29 থেকে 35 অর্থাৎ 6 বছর তপস্যা করেছিলেন এবং মহাবীর তপস্যা করেছিলেন 12 বছর, ঠিক আছে, মহাবীর 12 বছর কিন্তু তপস্যা করেছিলেন। আচ্ছা, যে গাছের নিচে তপস্যা করেছিলেন, গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছের নিচে কিন্তু তপস্যা করেছিলেন। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট যে মহাবীর কোন গাছের নিচে তপস্যা করেছিলেন? অশ্বত্থ গাছের নিচে কিন্তু তপস্যা করেছিলেন। আর মহাবীর শাল গাছের নিচে তপস্যা করেছিলেন। তাহলে মহাবীর হচ্ছে শাল গাছের নিচে এবং গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছের নিচে কিন্তু তপস্যা করেছিলেন। এবারে দেখো, গৌতম বুদ্ধ নৈরাঞ্জনা নদীর তীরে কিন্তু তপস্যা করেছিলেন আর মহাবীর রিজু বালিকা নদী, ঠিক আছে, মনে রাখবে, মহাবীর রিজু বালিকা নদীর তীরে কিন্তু তপস্যা লাভ করেছিলেন।
তাদের দেহত্যাগ, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। দেখো, গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন কুশীনগর, এটা তোমাদের ভুলে যায়। গৌতম বুদ্ধ হচ্ছে কুশীনগরে দেহত্যাগ করেছিলেন এবং মহাবীর পাবাপুরীতে দেহত্যাগ করেছিলেন। পাবাপুরীটি বিহারে অবস্থিত এবং কুশীনগরটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ওখানে অবস্থিত। দেখো, এবারে দেখব গৌতম বুদ্ধের প্রথম শিষ্যের নাম কি? কৌডিন্য। কৌডিন্য। গৌতম বুদ্ধের প্রথম শিষ্যের নাম হচ্ছে কৌডিন্য এবং মহাবীরের প্রথম শিষ্যের নাম হচ্ছে জামালি। ঠিক আছে, জামালি। দেখো, এবারে আমরা দেখব গৌতম বুদ্ধের যে প্রতীকগুলো। ঠিক আছে, দেখো, গৌতম বুদ্ধের জন্মগ্রহণের প্রতীক হচ্ছে পদ্ম ও ষাঁড়। ঠিক আছে, গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হচ্ছে পদ্ম ও ষাঁড়। তার গৃহত্যাগ, আচ্ছা, গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কিন্তু মহাবিনিষ্ক্রমণ বলা হয়। এইটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের, যে গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ। এটা মনে রাখবে। তো এই গৌতম বুদ্ধের গৃহত্যাগ বা মহাবিনিষ্ক্রমণের প্রতীক কিন্তু ঘোড়া। ঠিক আছে, কি? ঘোড়া। বুদ্ধের নির্বাণ লাভ অর্থাৎ জ্ঞান লাভ এর প্রতীক কি? বোধি বৃক্ষ। বোধি বৃক্ষ। বুদ্ধের ধর্ম প্রচারের প্রতীক কি? ধর্মচক্র। ঠিক আছে, গৌতম বুদ্ধের ধর্ম যে প্রচার করেছিলেন তার প্রতীক হচ্ছে ধর্মচক্র। বুদ্ধের মহাপরিনির্বাণের প্রতীক অর্থাৎ তার দেহত্যাগের প্রতীক, তার দেহত্যাগকে কিন্তু মহাপরিনির্বাণ বলা হয়। এটাও মনে রাখবে যে গৌতম বুদ্ধের দেহত্যাগকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। তার প্রতীক হচ্ছে স্তূপ। কি? স্তূপ। দেখো, মহাবীরের প্রতীক কিন্তু সিংহ। এবারে আমরা বৌদ্ধ ধর্মের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো বাকি রয়ে গেছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো, মগধের যে রাজা প্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি হলেন বিম্বিসার। বিম্বিসারই প্রথম মগধের রাজা ছিলেন যিনি বৌদ্ধ ধর্মের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আচ্ছা, বিম্বিসার কোন রাজ্যের প্রথম রাজা ছিলেন? হর্ষাঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন কিন্তু বিম্বিসার। গৌতম বুদ্ধের দীক্ষিত প্রথম সন্ন্যাসিনীকে প্রজাপতি গৌতমী। প্রজাপতি গৌতমী হলেন গৌতম বুদ্ধের দীক্ষিত প্রথম সন্ন্যাসিনী। গৌতম বুদ্ধের চিকিৎসা করেছিলেন জীবক চিন্তামণি। জীবক চিন্তামণি গৌতম বুদ্ধের চিকিৎসা করেছিলেন। গৌতম বুদ্ধের উপাসনা গৃহের নাম কি ছিল? চৈত। গৌতম বুদ্ধের উপাসনা গৃহের নাম ছিল চৈত। তার ঘোড়ার নাম হচ্ছে কণ্টক, তার রথের নাম হচ্ছে চণ্ডক। এগুলো মনে রাখবে। আর গৌতম বুদ্ধের গুরুর নাম, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা, আলারা কামালা। আলারা কামালা। আর একজন হলেন উদ্দক রামপুত্ত। উদ্দক রামপুত্ত। তাহলে গৌতম বুদ্ধের গুরুর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে তোমাদের। তো তার গুরু হচ্ছে আলারা কামালা, আর একজন হলেন উদ্দক রামপুত্ত। প্রথম ধর্মমত প্রচার করেন কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, প্রথম ধর্মমত প্রচার করেন বারাণসীর কাছে সারনাথে। কোথায়? সারনাথে। এখানে মনে রাখবে যে গৌতম বুদ্ধ এই সারনাথে প্রথম 5 জনকে তার ধর্মমত প্রকাশ করেছিলেন বা প্রচার করেছিলেন। এবারে আমরা দেখব বৌদ্ধ দর্শন ও শিক্ষা। ঠিক আছে, দেখো, বৌদ্ধ ধর্মের দর্শন কি রয়েছে? আর্য সত্য। তাহলে আর্য সত্য কাদের দর্শন? বৌদ্ধ ধর্মের। তো আর্য সত্য কি? আর্য সত্য 4টা রয়েছে। দেখো, আমরা দেখে নেব। পৃথিবী দুঃখে পরিপূর্ণ। প্রথমে কি বলেছেন? পৃথিবী দুঃখে পরিপূর্ণ। কামনাই সকল দুঃখের মূল। ঠিক আছে, অর্থাৎ মানুষের যে চাহিদা, যে আরো চাই বা এরকম যে চাহিদা, সেই চাহিদা বা কামনাই হলো তার সকল দুঃখের কারণ। কামনাকে জয় করে দুঃখকে জয় করা যায়। তাহলে দুঃখকে জয় করতে গেলে এই কামনাকে কিন্তু জয় করতে হবে। এবং লাস্টে বলেছেন অষ্টমুখী পথ অনুসরণ করে
ইচ্ছাকে জয় করা যায়, অর্থাৎ অষ্টমুখী পথ বা অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গ পথটা অনুসরণ করে কিন্তু এই কামনাকে জয় করা যায় এবং দুঃখকে জয় করা যায়। তাহলে অষ্টাঙ্গিক মার্গগুলো কিন্তু 8টা মার্গ রয়েছে, যেমন সৎ বাক্য, সৎ আচরণ, সম্যক সমাধি, এইগুলো, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? দেখো, ত্রিরত্ন কিন্তু বৌদ্ধ ধর্মেও রয়েছে, জৈন ধর্মেও রয়েছে। তো বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলি কি? বুদ্ধ, ধম্ম আর সংঘ, ঠিক আছে, বুদ্ধ, ধম্ম আর সংঘ। দেখো, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, ঠিক আছে, বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, যেটা পালি ভাষায় রচিত। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে যে ত্রিপিটক বা বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত, সেটা হচ্ছে পালি ভাষায়। দেখো, 3টা পিটক কি? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। কোন পিটকে কি বর্ণিত রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, বিনয় পিটকে কি রয়েছে? এতে প্রয়োজনীয় আচার বিধি, শৃঙ্খলা এবং নিয়ম কানুন বর্ণিত আছে, ঠিক আছে, অর্থাৎ কি রকম আচার বিধি, শৃঙ্খলা পরায়ণভাবে থাকতে হবে এবং নিয়ম কানুন মেনে থাকতে হবে, সেইটা বর্ণিত আছে বিনয় পিটক, ঠিক আছে। সূত্র পিটকে কি রয়েছে? গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশ সংকলন রয়েছে। তাহলে সূত্র পিটকে রয়েছে গৌতম বুদ্ধের বাণী ও উপদেশ সংকলন। অভিধর্ম পিটকে রয়েছে বুদ্ধের শিক্ষা, দার্শনিক ও মনস্তাত্ত্বিকের বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ গৌতম বুদ্ধের যে শিক্ষা, যে দার্শনিক ও মনস্তাত্ত্বিক, তা বিশ্লেষণ করা হয়েছে কিন্তু অভিধর্ম পিটকে। তাহলে এই 3টা পিটকে কি কি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট বৌদ্ধ সম্মেলন, ঠিক আছে, এটাই তুমি 5টা স্টার দিয়ে দাও, ঠিক আছে। বৌদ্ধ সম্মেলন, মোট 4টা কিন্তু বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তো দেখে নেব, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়? রাজগৃহ। তাহলে রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিল মহাকাশ্যপ। মহাকাশ্যপ, যিনি এই প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন। কোন রাজার তত্ত্বাবধানে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল? অজাতশত্রু, অর্থাৎ অজাতশত্রুর তত্ত্বাবধানে এই প্রথম বৌদ্ধ সম্মেলনটা রাজগৃহে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, যেটা হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। এটা সভাপতিত্ব করেছিল সাবা কামি। কে করেছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন সাবা কামি। এবং কোন রাজার তত্ত্বাবধানে হয়েছিল? কালাশোক, ঠিক আছে, কালাশোক এর তত্ত্বাবধানে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে, 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন মোগালীপুত্র তিসস। মোগালীপুত্র তিসস তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন। এবং কোন রাজার তত্ত্বাবধানে? আমাদের সম্রাট অশোক, অর্থাৎ অশোকের তত্ত্বাবধানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন হয়েছিল। অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। এবারে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? 78 খ্রিস্টাব্দে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এগুলো সব ছিল খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে, বা প্রথম 3টে সম্মেলন হয়েছিল খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল কাশ্মীরে, ঠিক আছে, কাশ্মীরে হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন বসু মিত্র। কোন রাজার তত্ত্বাবধানে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল? রাজা কনিষ্ক। কনিষ্কের তত্ত্বাবধানে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে হয়েছিল। তাহলে এই বৌদ্ধ সম্মেলনগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবে, এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। আর তোমরা যদি এই পিডিএফ গুলো পেতে চাও তাহলে কিন্তু আমার টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হও। দেখো, চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বুদ্ধ ধর্ম মহাযান ও হীনযানে বিভক্ত হয়েছিল। বৌদ্ধ ধর্মের যে মহাযান, হীনযান
দুটো ভাগে বিভক্ত হয়েছিল সেটা কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বিভক্ত হয়েছিল। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে কোন সম্মেলনে মহাযান ও হীনযান বিভক্ত হয়েছিল, সেটা হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। আচ্ছা, এখন আমরা কতকগুলি বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম জেনে নেব। দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় হলো একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। ওদন্তপুরী, বিক্রমশিলা, সোমপুরী আর জগদ্দল, এই বিশ্ববিদ্যালয়গুলি ছিল বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। এবারে আমরা জৈন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানব। দেখো, জৈন ধর্ম অত্যন্ত প্রাচীন এবং এটি 24 জন তীর্থঙ্করের অস্তিত্ব সম্বন্ধে জানা যায়। তাহলে জৈন ধর্মটি অত্যন্ত প্রাচীন এবং জৈন ধর্মে 24 জন তীর্থঙ্করের অস্তিত্ব সম্বন্ধে জানা যায়। প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। ঠিক আছে, ঋষভদেব ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 23তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। আমাদের পার্শ্বনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। মহাবীর ছিলেন 24তম, অর্থাৎ লাস্ট তীর্থঙ্কর ছিলেন মহাবীর। একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন কে? মল্লিনাথ। যদি পরীক্ষায় আসে যে একমাত্র জৈন ধর্মে একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন, তাহলে রাইট অ্যান্সার হবে মল্লিনাথ, যিনি ছিলেন 19তম তীর্থঙ্কর। আচ্ছা, ঋষভদেবের প্রতীক কি ছিল? ষাঁড়। ঠিক আছে, ঋষভদেবের প্রতীক ছিল ষাঁড়। মল্লিনাথের প্রতীক ছিল জলপাত্র। পার্শ্বনাথের প্রতীক ছিল পোনাতলা সাপ। মহাবীরের প্রতীক হচ্ছে সিংহ। মহাবীরের প্রতীক সিংহ। দেখো, জৈনদের ধর্মগ্রন্থ কি? দ্বাদশ অঙ্গ। জৈনদের ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশ অঙ্গ, আর বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। আচ্ছা, দ্বাদশ অঙ্গ রচিত হয়েছিল প্রাকৃত ভাষায়। দ্বাদশ অঙ্গ কিন্তু প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল, আর ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? পালি ভাষায়। আচ্ছা, তোমাদের বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন তো আগে পড়ালাম। দেখো, এবারে আমরা জানবো জৈন ধর্মের ত্রিরত্ন। জৈন ধর্মের ত্রিরত্নগুলি হলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান আর সৎ আচরণ। এবারে আমরা জানবো চতুর্জাম কে প্রবর্তন করেন। খুবই ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন এটা। ঠিক আছে, চতুর্জাম কে প্রবর্তন করেন? তো রাইট অ্যান্সার হবে পার্শ্বনাথ। পার্শ্বনাথ কিন্তু চতুর্জাম প্রবর্তন করেন। চতুর্জাম হলো কি? অহিংসা, সত্যবাদিতা, অচর্য ও অপরিগ্রহ, এই চারটি নিয়ে গঠিত হলো চতুর্জাম। এই চারটা আদর্শ নিয়েই কিন্তু চতুর্জাম গঠিত। পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করেন? মহাবীর। তাহলে চতুর্জাম প্রবর্তন করে পার্শ্বনাথ এবং পঞ্চম মহাব্রত প্রবর্তন করেন মহাবীর। দেখো, পঞ্চম মহাব্রত কি? মহাবীর চতুর্জাম, অর্থাৎ এই যে অহিংসা, সত্যবাদিতা, অচর্য ও অপরিগ্রহ, এইগুলোর সাথে আরেকটি আদর্শ যোগ করেন, সেটা হলো ব্রহ্মচর্য। ঠিক আছে, ব্রহ্মচর্য। এই 5টি নীতি বা আদর্শ একসঙ্গে পঞ্চ মহাব্রত নামে পরিচিত। এবারে আমরা জৈন সঙ্গীতগুলি সম্বন্ধে জানবো। মোট দুটি জৈন সঙ্গীত হয়েছিল। তো প্রথম জৈন সঙ্গীত হয়েছিল পাটলিপুত্রে। কোথায় হয়েছিল? পাটলিপুত্র। সময় আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দ। ঠিক আছে, খ্রিস্টপূর্ব 300 অব্দে কিন্তু প্রথম জৈন সঙ্গীত হয়েছিল। সভাপতিত্ব কে করেছিলেন? স্থূলভদ্র। স্থূলভদ্র কিন্তু প্রথম জৈন সঙ্গীতের সভাপতিত্ব করেছিলেন। তাৎপর্য কি? শ্বেতাম্বর ও দিগম্বরে ভাগ হয়, অর্থাৎ জৈন ধর্মের যে মানুষেরা ছিলেন তারা একজন শ্বেতাম্বর আর একদল দিগম্বরে কিন্তু ভাগ হয়েছিল প্রথম জৈন সঙ্গীতে। এবং এই প্রথম জৈন সঙ্গীতেই কিন্তু দ্বাদশ অঙ্গ সংকলন হয়েছিল। দ্বাদশ অঙ্গ কি? জৈনদের ধর্মগ্রন্থ। তাহলে জৈনদের যে ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ, তা কিন্তু প্রথম জৈন সঙ্গীতেই সংকলন হয়েছিল। এবং শ্বেতাম্বর ও দিগম্বরও প্রথম জৈন সঙ্গীতে কিন্তু বিভক্ত হয়েছিল।
এবারে দেখো দ্বিতীয় জৈন সঙ্গীত কোথায় হয়েছিল? বল্লভী, যেটা গুজরাটে অবস্থিত, এবং কখন হয়েছিল? 512 খ্রিস্টাব্দে, এবং এর সভাপতিত্ব করেছিলেন ক্ষমা শ্রবণ, অর্থাৎ ক্ষমা শ্রবণ দ্বিতীয় জৈন সঙ্গীতের সভাপতিত্ব করেছিলেন, এবং বল্লভীতে কিন্তু দ্বিতীয় জৈন সঙ্গীত হয়েছিল। এবারে দেখো জৈনদের দুটি সম্প্রদায় বিভক্ত হয়েছিল প্রথম জৈন সঙ্গীতে, কি? দিগম্বর আর শ্বেতাম্বর। এবারে আমরা দেখব দিগম্বর কি আর শ্বেতাম্বর কি। দিগম্বর হচ্ছে এরা সম্পূর্ণ বন্ধন মুক্তির জন্য পরিদেহ বস্ত্র পর্যন্ত ত্যাগ করেন, অর্থাৎ দিগম্বররা তাদের বন্ধন মুক্তির জন্য সম্পূর্ণ তাদের বস্ত্র ত্যাগ করেছিলেন। আর শ্বেতাম্বররা কিন্তু সাদা কাপড় পরিধান করে থাকতো। ঠিক আছে। দিগম্বরদের প্রতিনিধিত্ব করেছিল ভদ্রবাহু, অর্থাৎ দিগম্বরদের প্রতিনিধিত্ব করেছিলেন ভদ্রবাহু, এবং শ্বেতাম্বরদের প্রতিনিধিত্ব করেছিলেন স্থূলভদ্র। দিগম্বররা দক্ষিণে স্থানান্তরিত হয়। ঠিক আছে, দক্ষিণের দিকে কিন্তু দিগম্বররা স্থানান্তরিত হয়, এবং শ্বেতাম্বররা কিন্তু মগধে ফিরে যায়। তাহলে কোশ্চেন আসে দিগম্বররা কোন দিকে গেছিল? তোর উত্তর হবে দক্ষিণ দিকে, এবং শ্বেতাম্বররা গেছিল মগধে। ঠিক আছে। আরেকটা কোশ্চেন মনে রাখবে যে ভদ্রবাহুর শিষ্য গ্রহণ করেছিলেন মৌর্য সম্রাট, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ভদ্রবাহুর শিষ্যত্ব গ্রহণ করে শেষ বয়সে দক্ষিণ দিকে চলে গেছিল ভদ্রবাহুর সাথে। তো তোমাদের সম্পূর্ণ বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম চ্যাপ্টারটি কিন্তু আমি কমপ্লিট করলাম। এই চ্যাপ্টারটি যদি তোমরা ক্লাসটি ঠিকভাবে করো এবং নোট ডাউন করো খাতায়, তাহলে কিন্তু তোমরা এর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন পাবে না। আর তোমরা এই পিডিএফটি পেতে চাইলে আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন্ট হও। আমার চ্যানেলে কিন্তু এই টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, এবং এরকম টপিক ওয়াইজ ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমরা নেক্সট কোন ক্লাসটা চাইছো। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।